সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি জাফর সাদিক। জুলাই সনদের খসড়া নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। জামায়াত ইসলামী খসড়া সনদকে অসম্পূর্ণ এবং কিছু অংশকে বিপজ্জনক মনে করে। জাতীয় নাগরিক পার্টি এই খসড়া সনদ গ্রহণ করতে পারে না বলে মন্তব্য করেছে। গণ অধিকার পরিষদ ইতিহাস বিকৃতির অভিযোগ আনার পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট ও মুক্তিযুদ্ধকে উপেক্ষার কথা বলেছে। আর বিএনপি বলেছে তারা ৩১ জুলাই তাদের মতামত জানাবে। মতভিন্নতা রয়েছে অন্য দলগুলোরও। এদিকে জাতীয় ঐকমত্য কমিশন বলেছে মতৈক্যে পৌঁছানোর প্রস্তাবগুলো যুক্ত করে চূড়ান্ত সনদ প্রকাশ করবে ৩১ জুলাই। রাজনৈতিক টানাপোড়েনে জুলাই সনদের ভবিষ্যৎ সহ প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় গন্তব্য কোথায়। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। প্রলেপ নয়, রাষ্ট্রের গভীর থেকে সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার। বিচারের আগে নির্বাচন হলে দুর্যোগের শঙ্কা জামায়াতের, বিভেদ সৃষ্টির অপচেষ্টা দেখছে বিএনপি। চাঁদাবাজদের রক্ষার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির। দেশ গড়তে নতুন সংবিধান দাবি। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন নাহিদ। রাজনৈতিক দলের হাতে জাতীয় সনদের খসড়া ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করতে হবে। কালকের মধ্যে মতামত চায় ঐকমত্য কমিশন। ২ বছরের পূর্ণ বাস্তবায়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং প্রায় ৬ বছর পর হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১১ আগস্ট। ১২ তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ। জনাব ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে প্রধান উপদেষ্টা একটি সভায় কিছু কথা বলেছেন এবং তার বিপরীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাদের মহাসচিব, তিনি যেটি বলেছেন যে একটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন, সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার খুবই জরুরি। এবং তিনি আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা তার যে প্রস্তাব কিংবা তার যেই প্রতিশ্রুতি সেটি তিনি রক্ষা করবেন। একটু জানাবেন, ঐকমত্য কমিশন এদিকে জুলাই সনদ নিয়ে তারা একটা খসড়া তৈরি করে সব রাজনৈতিক দলের হাতে দিয়েছে, মাত্র ২-৩ দিন সময় দিয়ে সেটিতে স্বাক্ষর করতে বলছে। তো সব কিছু মিলিয়ে জুলাই সনদ স্বাক্ষর না করে ভোট কি আসলে আদৌ রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক হান্নান মাসুদ সহ সময় টিভির দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ঐক্যমত পৌঁছাতো আসলে একটা কঠিন বিষয়, কারণ এক একটা রাজনীতির এক একটা আদর্শ থাকে, দর্শন থাকে, তার এক একটা দৃষ্টিভঙ্গি থাকে। সবগুলি তো এক জায়গায় আপনি কখনো করতে পারবেন না। আর যদি সেটা হয় তাহলে সেটাকে তো গণতন্ত্র বলা যাবে না, কারণ নানা মত পথকে এক জায়গায় নিয়ে এসে যদি আপনি একটা সংখ্যাগরিষ্ঠের মতামত একটা সিদ্ধান্ত নিতে পারেন, সেটাই গণতন্ত্রের সবচেয়ে বড় সফলতা। ঐক্যমত কমিশনে আপনি দেখেন, আমি যেটা দেখেছি যে ঐক্য কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ, উনি বলেছে 20টার মধ্যে 12টা হয়ে গেছে। জি, তো 12টা যদি হয় আপনাদের, আমি মনে করি এটা বিশাল অর্জন। কারণ আজকে আপনি দেখেন বিএনপির একটা আইডিওলজি আছে, জামাত ইসলামের একটা আইডিওলজি আছে, এনসিপি হয়তো এখনও তাদের আইডিওলজি ঠিক করতে পারে নাই, অন্যান্য দলগুলি আসে। সুতরাং এগুলিকে এক জায়গায় নিয়ে আসা কিন্তু সত্যি কঠিন কাজ। কিন্তু আপনাকে দেখতে হবে যে কোন কোন বিষয়ে ঐক্যমত হয়েছে। এবং আপনি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য যদি আপনি একটু স্মরণ করেন, উনি বলেছিলেন রাজনৈতিক দলগুলি যেই যে বিষয়ে ঐক্যমত হবে সেইগুলি আমরা আইনে পরিণত করব, বাকিগুলি পরবর্তী সংসদ এসে সেইগুলির ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এখানে 12টা তো অলরেডি হয়ে গেছে। তাইলে আমি তো মনে করি এটা বিরাট অর্জন যে রাজনৈতিক দলগুলি যে নানা মত পথ থাকার পরে যে 12টা বিষয়ে ঐক্যমত হয়েছে, এবং বাকি 8টাও আরও 2 দিন আলোচনার সুযোগ আছে। এখান থেকে যদি আরও অর্ধেকও হয় তাহলে তো বিরাট অর্জন। তো সুতরাং আমি দেখি না যে আপনি যে কথা বললেন যে নির্বাচনে কোনো অনিশ্চয়তা আছে, আমি দেখি না। এখন হলো আন্তরিকতার ব্যাপার, যে নির্বাচন যারা আয়োজন করবে, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা কতটুকু আন্তরিক। জামায়াত ইসলামের আমিরও তো আজকে একটা কথা বলেছেন যে যদি বিচারের আগে নির্বাচন হয় তাহলে হচ্ছে একটা
ডিজাস্টার তৈরি হবে। না, আপনি এখন দেখেন বিচারের কিছু প্রক্রিয়া আছে, বিচারের কিছু পদ্ধতি আছে। আপনাকে একজনের বিরুদ্ধে অভিযোগ আনবেন, সে তথ্য উপাত্ত নিয়ে দুই পক্ষের মধ্যে মানে বাদী বিবাদীর মধ্যে যুক্তিতর্ক হবে, বিচারক কোনটা সন্তুষ্ট, এটা দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। আপনি বিচার কি কার উপর চাপিয়ে দেবেন? আমার মনে হয় জামাত ইসলাম যে কথাটি বলেছে এটা হলো বিচারকে একটা বিদ্যাঙ্গুলি দেখানো। তাহলে তো আপনি যে কোনো যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে আপনি ফাঁসি দিয়ে দেন, যাবজ্জীবন দিয়ে দেন, তাইলেই তো হয়ে যায়। তাইলে তো আজকে এই যে ট্রাইব্যুনাল গঠন এগুলি কোনো দরকার হয় না। অর্থাৎ আপনি যেই বক্তব্যটা দেবেন বা যেই একটা রাজনৈতিক দল হিসাবে আপনাকে সে দায়িত্বশীল ভূমিকাটা পালন করতে হবে। কিন্তু আমরা দেখি কিছু, এই যেমন জামাত ইসলামে আমরা যদি বলি, জি, দীর্ঘদিন তাদের নিবন্ধন ছিল না, প্রতীকও ছিল না। প্রতীকও ছিল না, তাদের অসংখ্য নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। সুতরাং তারা হয়তো মনে করে যদি আমরা নির্বাচনটা একটু পিছাতে পারি, নির্বাচন যদি কিছুদিন পরে হয়, তাহলে তাদের হয়তো একটু রাজনৈতিকভাবে সুবিধা হবে। তারা তো অলরেডি 297 আসনের প্রার্থী ওই তো ঘোষণা এইটা করেছে। দেখেন, এইটা তাদের একটা দ্বিমুখী একটা নীতি। একদিকে নমিনেশন ঘোষণা করছে, অন্যদিকে আবার বলছে নির্বাচন পিছাতে হবে। অর্থাৎ তারা কি চায় এই জিনিসটা সম্বন্ধে তাদেরও নিজস্ব ধারণা নেই। তারপর এখানে এনসিবির একজন প্রতিনিধি আছে, নেতা আছে, আপনি দেখবেন এনসিবিরও সংকট আছে, আমরা বুঝি, বাস্তবতা নিরিখে তো দলটা এখনো নিবন্ধন পায়নি। এখনো কি নিয়ে তারা জনগণের কাছে যাবে, সেই তাদের দলের ম্যানিফেস্টো কিংবা ম্যানিফেস্টো কি, এজেন্ডা সেই এজেন্ডা কি তারা এখনো বাস্তবায়ন করতে পারে নাই। অথবা তারা কোন দর্শন নিয়ে রাজনীতি, যে কোনো দলের একটা দর্শন আছে। যেমন আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। আওয়ামী লীগ আবার বাঙালি জাতীয়তাতে বিশ্বাসী, এরা ওই যে সেকুলার রাজনীতিতে বিশ্বাসী। আবার জামাতে ইসলামে দেখেন কোরআনের শাসন তারা কায়েম করতে চায়। এক একটা দলের একটা বিশ্বাস আছে। এনসিবির কি আমরা তো জানি না। সুতরাং এনসিবি হয়তো মনে করে যদি একটু নির্বাচন পিছানো যায়, একটু সময় পাওয়া যায়, তাহলে তারা একটু গুছিয়ে নিয়ে হয়তো রাজনীতির মাঠে থাকতে পারবে। এই সংকটগুলি তো আছে, আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু তারপরও দেশটার দিকে আমাদের তাকাতে হবে। আপনি দেখেন 1 বছর প্রায় অতিক্রম হয়ে গেছে, আমাদের কোনো সংকট থেকে কিন্তু আমরা বেরোতে পারিনি। আপনি দেখেন আইন শৃঙ্খলা আমরা কোনো উন্নতি করতে পারিনি এখনো পর্যন্ত, ব্যর্থ হচ্ছে এই সরকার। আজকে দেখেন আমাদের বিনিয়োগ নাই, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক। আজকে $25 কোটি একটা বিনিয়োগ হংকং থেকে আসার কথা জানা যাচ্ছে। এগুলি বলছে, আপনার মনে আছে, আপনার বিনিয়োগ সম্মেলনের কথা মনে আছে তো? আমরা নিশ্চয়ই কি ডাকডোল পিটিয়ে যে বিদেশ থেকে একজনকে আমদানি করে নিয়ে আসে, কি চৌধুরী সাম ভদ্রলোকের নাম, জি, উনি নাকি একটা মানে জাদুর কাঠি দেখিয়ে দেবে। আশিক চৌধুরী, হ্যাঁ, আশিক চৌধুরী 1 টাকার বিনিয়োগ আজ পর্যন্ত আনতে পারেন নাই। বরং বাংলাদেশের 3.5 কোটি টাকা এর পিছনে ব্যয় হয়েছে। তার মানে সাফল্যটা কোথায়? সুতরাং, এবং আপনি দেখেন স্পষ্ট ভাষায় সে বিনিয়োগে বলেছে, যারা বিদেশি বায়ার অথবা যারা ইনভেস্টর যোগদান করেছে, তারা বলেছে নির্বাচিত সরকার ছাড়া আমরা কোনো বিনিয়োগ করব না। এই সরকার কি এই সহজ শব্দটা বুঝতে পারে না? নিশ্চয়ই পারে, কিন্তু তাদের মধ্যে কোনো উপদেষ্টা বা কোনো মহল, কারণ এখানে তো নানা ধরনের ক্ষমতার বিন্দু আছে। কেউ চায় ইউনূস সাহেব যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাহলে তাদের কিছু সুবিধা হবে। এই চক্র হয়তো নানাভাবে নির্বাচনটাকে পিছাতে, বিলম্বিত করতে অথবা অনিশ্চয়তা করার জন্য একটা, এই দেখেন একটা নতুন এখনই, আরে বাংলাদেশে তো আওয়ামী লীগের কোনো নামগন্ধই নাই। এখন দেখেন আজকে একটা লোক বাংলাদেশে নাকি আগামী মানে এসবির প্রতিবেদন, হ্যাঁ 8 তারিখ নাকি বাংলাদেশে ওলট পালট হয়ে যেতে পারে। এগুলো এটা জুজুর ভয় দেখানো। কারণ আমরা এর আগেও তো দেখেছিলাম, আওয়ামী লীগ হরতাল ডেকেছে না, এর মধ্যে তো আমরা কি হরতাল ডেকেছিল, তো আমরা টের পেয়েছি হরতাল হয়েছে না ভূমিকম্প হয়েছে নাকি আমরা আলাপ পাইনি। আবার মাঝে একবার ঘোষণা দিয়েছিল যে তারা ঢাকার রাজপথ দখল করবে, আপনি কোথাও খোঁজ পেয়েছেন? অর্থাৎ একটা বার্তা দিতে চায় যে বাংলাদেশে স্টেবল পরিবেশ নাই, হয়তো নির্বাচন করা সম্ভব না। তবে এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে না যেতে পারি তাহলে রাষ্ট্র হিসাবে আমাদেরকে চরম মূল্য দিতে হবে। আপনাকে ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিল এনসিপি। ডিসেম্বরে জুলাই সনদের কথা তারা বলেছিল যে ডিসেম্বরের মধ্যে দিতে হবে। এরপর তো হচ্ছে পরবর্তীতে এমনও বলা হলো যে জুলাই সনদ নিজেরাই কিংবা ঘোষণাপত্র নিজেরাই দিয়ে দিবেন আপনারা শহীদ মিনারে, এমনটাও হলো। এখন যখন জুলাই সনদ স্বাক্ষরের দ্বার প্রান্তে, তখন আপনারা বলছেন যে এই সনদ আমরা গ্রহণ করতে পারি না, যেহেতু এখানে 2 বছর ধরে এই সনদ বাস্তবায়নে, নির্বাচনের পর 2 বছর ধরে সময় দেওয়া হয়েছে। কি বলবেন আসলে? ধন্যবাদ সময় টিভিকে, ধন্যবাদ আমার সহ আলোচক। দেখেন হচ্ছে এখানে একটা বিষয়, আমি তো জার্নালিস্ট হিসেবে আপনার কাছ থেকে আরো স্পষ্ট ভাবে আপনার জানবেন বলে আমি ধারণা করছিলাম। জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র মনে হয় দুইটা না, সেখানে কিন্তু আপনারা এই কথাটা একইভাবে বলেছেন, না, মানে আলাদা করেননি আপনারা আমরা সেই সময়। একইভাবে বলি নাই, আমরা জুলাই ঘোষণাপত্র চেয়েছি প্রত্যেকবারই।
জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাইয়ে যে ধারাবাহিকতায় জুলাই এসেছে বাংলাদেশে, সেই জুলাইয়ের স্বীকৃতি দেয়া, সংবিধান লিপিবদ্ধ করা, এটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। আর সনদটা তাহলে আর আপনারা আর চাচ্ছেন না? জুলাই সনদ, আমরা জুলাই সনদও চাচ্ছি। জুলাই সনদটা হচ্ছে আগামী বাংলাদেশে কি কি সংস্কারের রূপরেখা তৈরি হচ্ছে, এই যে ঐক্যমত কমিশনের যে ঐক্যমত, সেই ঐক্যমতটাকেই জুলাই সনদ হিসাবে সকল রাজনৈতিক দল ঐক্যমত পৌঁছাচ্ছে, সেই স্বাক্ষর করার কথা বলা হয়েছে। দুইটার মধ্যে আলাদা। আমরা 31শে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে চেয়েছি। আমরা এখনো বলছি 3রা আগস্টের ভিতর জুলাই ঘোষণাপত্র না হলে আমরা নিজেরাই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করব। জুলাই সনদটা রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্র দিবে, সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যমত যাকে পৌঁছে। এটা পরিষ্কার করলেন, ভালো লাগলো। আমরাও পরিষ্কার ছিলাম না এই বিষয়টা নিয়ে। এখন জুলাই সনদের যে ইস্যুটাই জেগে এসেছে, আমরা বলছি মৌলিক সংস্কার, যেগুলার কারণে বাংলাদেশ রাষ্ট্রটা মাথা তুলে দাঁড়াইতে পারে নাই, যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হয় নাই বলে, সেই সংস্কারগুলো ব্যতি রেখে যদি জুলাই সনদ হয়, তাহলে সেটা হবে জাতির সাথে জাস্ট একটা তামাশা। আপনার সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের এই জুলাই অভ্যুত্থানটা মূলত হচ্ছে চাকরিতে প্রথম শুরু হয়েছিল। চাকরিতে হচ্ছে ন্যায্য মানে একটা মেধাবীরাই যেন চাকরি পায় এবং তাদের যেন এখানে যেন রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে, কোনো কোটা না থাকে, এটার উপর নির্ভর করে। আপনার পিএসসি, যেটা মূলত হচ্ছে পিএসসি থেকে যারা ক্যাডার হয় তারাই মূলত রাষ্ট্রটা পরিচালনা করে, সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলছি, সেটা সংস্কার প্রয়োজন বলছি। জি। কিন্তু সেই সংস্কারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে, এটা নিয়ে আলোচনা করতেই রাজি না। পিএসসি সংস্কার না হলে কি হইতে পারে, ওই যে মনে থাকার কথা 4 দলীয় জোটের শাসন আমলে যে বগুড়া আজিজুল হক কলেজ থেকে 25 জন পুলিশ ক্যাডার হয়ে গিয়েছে, সেটা হতে পারে যদি এটা নিরপেক্ষতা না থাকে। এখন এরপর হচ্ছে দুদকের কথা। দুদক একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা বলছি যে হচ্ছে দুদকের নিয়োগ, দুদকের প্রধান কমিশনার কে হবে, সেটা একটু স্বচ্ছ প্রক্রিয়া হওয়া দরকার, একটা সাংবিধানিক কমিটির মাধ্যমে হওয়া দরকার। কিন্তু না, এটা হচ্ছে প্রধানমন্ত্রী সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি করে না, প্রধানমন্ত্রীর হাতে থাকতে হবে। জি। এটা নাকি নির্বাহী ক্ষমতা, নাকি হচ্ছে মানে বিএনপির ভাষ্য মতে আমাদের জুলাইয়ের সঙ্গী যারা হচ্ছে জুলাইয়ের সাথী, রাজপথের সাথী, তাদের ভাষ্য মতে এটা নাকি নির্বাহী বিভাগের ক্ষমতা নাকি হচ্ছে হ্রাস করা হচ্ছে। বাট আসলে কি এটা হ্রাস করা হচ্ছে? সাংবিধানিক পদগুলাই তো হচ্ছে নির্বাহী বিভাগকে প্রশ্ন করার জন্য তৈরি করা, নির্বাহী বিভাগকে চ্যালেঞ্জ করার জন্য তৈরি করা, নির্বাহী বিভাগের ভুলগুলা দেখিয়ে দেওয়ার জন্য তৈরি করা। জি। তাহলে কেন আপনার দুদকে, দুর্নীতি দমন কমিশন কেন হচ্ছে স্বাধীন কোনো সংস্থা নিয়োগ করতে পারবে না, স্বাধীন কোনো কমিটি নিয়োগ করতে পারবে না, সেটা প্রধানমন্ত্রী করতে হবে কেন? তাহলে মন্ত্রীদের দোষ যদি প্রধানমন্ত্রী চোখ রাঙানি দেয়, তাহলে হচ্ছে মন্ত্রীদের, না, দুদক তো মন্ত্রীদের প্রধানমন্ত্রী নিয়োগ দেন না, দুর্নীতিগুলা রাষ্ট্রপতি আসলে। প্রধানমন্ত্রী সুপারিশ করে রাষ্ট্রপতি, বাংলাদেশে এটা আপনিও জানেন আমিও জানি, এটা নিয়ে আলাদা কথা বলার দরকার নেই। তো এই জাতীয় মেন সাংবিধানিক পোস্টগুলো নিয়ে আমাদের সবচাইতে বড় কথা। পিএসসি সংস্কার, দুদক, নির্বাচন কমিশন নিয়োগ কার্যমালা, এটা কার্যবিধি, এতে রাজি হয়েছে অবশ্যই নির্বাচন কমিশন নিয়ে। বড় বড় যে সংকটগুলো বাংলাদেশে আসলে তৈরি হয়েছে, সেই সংকটগুলো নিরসন না করেই যদি হচ্ছে আপনি একটা জুলাই সনদ তৈরি করেন, এটা যেইলাও সেই কদুর মতো হবে, কোনো পরিবর্তন হবে না। আপনার দুর্নীতি দমন কমিশনকে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে হয়রানি করার জন্য ব্যবহার করা হবে। যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের অপরাধ খুঁজে বের করার জন্য, তাদের দুর্নীতি খুঁজে বের করার জন্য ব্যবহার করা হবে না। এই জায়গাগুলো যদি আপনি ঐক্যমত না হন, শিক্ষার্থীরা তো মানবে না। আমরা যদি এই জুলাই সনদে যে পিএসসি সংস্কার হচ্ছে না, জুলাই সনদে সাইন করে বসি, শিক্ষার্থীরা আমাদেরকে তো বেঈমান ভাববে, প্রতারক ভাববে, কারণ আমাদের তো সেই ট্রমাটা আছে। এখন আমরা যখন বলি যে দুদক, পিএসসি এদের সংস্কারের জন্য মৌলিক সংস্থাগুলো সংস্কার করা প্রয়োজন, এটা নিয়ে কথা বলা দরকার, এদের নিয়োগ কীভাবে হবে, তখন যখন বলতেছে যে আচ্ছা আমরা এটা নিয়ে কথাই বলবো না, ওয়ার্কআউট করব, তখন আমাদের সেই ট্রমাটা মনে পড়ে। আমাদেরকে বলা হয় যে হচ্ছে আপনারা আমাদের উপর আস্থা রাখেন, আমরা হাসিনা না। কিন্তু আমরা তো আস্থা কিভাবে রাখবো অতীত বিবেচনা করে? কেন 4 দলীয় জোট আমলে এই বিসিএস এর নিয়োগ বাতিল হয় নাই, প্রশ্ন পাস এবং হচ্ছে জালিয়াতির কারণে? আমরা কিভাবে পিএসসি আপনারা সুন্দরভাবে নিয়োগ দিবেন, এটা কিভাবে বিশ্বাস করব? এখন কি সেই ভরসা করার সুযোগ আছে? ঠিক দুদক, যেই দলই আপনারা যখনই ক্ষমতায় গেছেন, হয়তো আমরাও যদি সুযোগ থাকে, হয়তো এনসিপি ক্ষমতায় গেলে এনসিপি একই রকম করতে বাধ্য হবে, যে বিরোধী দলকে কীভাবে দমন করা যায় সেটার জন্য ব্যবহার করা। জাতীয় পার্টি ব্যবহার করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, বিএনপি ক্ষমতায় এসে ব্যবহার করছে আওয়ামী লীগ জাতীয় পার্টির বিরুদ্ধে, আওয়ামী লীগ জাতীয়, এরপর আবার হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ব্যবহার করছে হচ্ছে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। দুদককে সবসময় রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, কখনো
আপনার হচ্ছে দুদককে স্বাধীনভাবে কাজ করতে দেয় না, নামে স্বাধীন। দুদক আমরা সংস্কার নিয়োগ কমিশনের প্রক্রিয়া কিন্তু যতগুলো সুপারিশ ছিল তার মধ্যে একটা ছাড়া, এবং এটা একটা আইনি বিষয়, আইনগত একটা জায়গায় নির্বাচন মানে তাকে কিভাবে নিয়োগ দেওয়া হবে হ্যাঁ। সেগুলো সহ সবগুলো সুপারিশে তো সবগুলো দল মেনে নিয়েছে। সবগুলো সুপারিশ যেটা মেইন প্রয়োজন আমরা বলতেছি, আপনি আপনার দলের ক্যাডার ছাড়া কাউকে যখন নিয়োগ দিবেন না, এটা আমি নিশ্চিত হয়ে যায়, তখন বাকিগুলো কিছু না। বাংলাদেশের আইনগুলো কীভাবে চলে তো আমরা জানি, বাংলাদেশে তো প্রচুর আইন আছে, পুলিশ কীভাবে চলবে কীভাবে চলবে না, বাট পুলিশ কি পুলিশের মতো করে কাজ করতে পারে? পুলিশ কি আইনের ভিত্তিতে কাজ করতে পারে? কারণ আপনি তখন কোন পুলিশকে কোথায় ট্রান্সফার দিবেন, কোথায় পুলিশকে পোস্টিং করবেন। হ্যাঁ, পুলিশ কমিশনের বিষয়ে একমত হয়েছে। আমরা বলছি মেন সাংবিধানিক যে সংকটগুলো মেনলি তৈরি করা হয়েছে বারবার, যেই প্রতিষ্ঠানগুলোর কারণে, প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ না হওয়ার কারণে বারবার বাংলাদেশের সংকট তৈরি হয়েছে, আপনার সেই মৌলিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন। মৌলিক সংস্কার 20টার মধ্যে 12টা হয়েছে, বাকি 8টাও মৌলিক পুরোটাই লাগবে। 20টাই মৌলিক সংস্কার না, মৌলিক সংস্কার মেনলি 5টা সাংবিধানিক প্রতিষ্ঠান 5টাই মূলত হচ্ছে বারবার সংকট তৈরি করেছে। সেই 5টার মধ্যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে একমত হয়েছে, বাকি 4টা ব্যাপারে একমত হয় নাই। জি মোশাররফ ভাই, শুধুমাত্র একটা দল একমত হয় নাই, এখানে- বাকি সব দল যেখানে একমত, শুধুমাত্র একটা দল একমত হয় নাই। এখানে আমি একটা বলি, আসলে আমাদের দেশে তো আইন আছে, সব বিষয়ে আইন আছে, এখন আইনের প্রয়োগটা কিভাবে হচ্ছে সেটা আমাদের দেখার বিষয়। এখন এবার এই সংস্কারের সবচেয়ে যে জিনিসটা জোর দেওয়া হচ্ছে, যে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান বা যে প্রতিষ্ঠানগুলি নানা ক্ষেত্রে সংকট তৈরি করে, সেইগুলিকে কিভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায় এবং কিভাবে নিয়োগটাকে স্বচ্ছ করা যায়। যেমন আপনাকে একটা বলি, সংসদ কার্যকরী হচ্ছে না কেন? এটাকে আলোচনার মাধ্যমে এটা চিহ্নিত হয়েছে যে আর্টিকেল 70 সবচেয়ে বড় বাধা, যুক্ত হয়েছে। এবার কিন্তু স্পষ্টভাবে রাজনৈতিক দলগুলি ঐক্যভাবে, আমরা 4টা প্রস্তাব দিয়েছিলাম, বিএনপির পক্ষ থেকে 4টা প্রস্তাব দেওয়া হয়েছিল, যে আপনার সংবিধান সংশোধন, বাজেট পাস, নিরাপত্তা, আরেকটা যেন কি, এই 4টা, এরা 2টা মেনে নিয়েছে। বিএনপি বলেছে ঠিক আছে আমরা 2টা মেনে নিয়েছি, আমাদের নিজস্ব ম্যানিফেস্টো যদি আমাদেরকে জনগণ রাষ্ট্র ক্ষমতার নেয়, তাইলে আমরা বাকি 2টা জনগণের কাছে ম্যান্ডেট চাইব। ওকে, কমপ্লিট। সংসদে স্থায়ী কমিটি সকলে মিলে চেয়েছে সংসদকে কার্যকর করার জন্য, বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি নির্ধারিত করা হবে। ওকে, মেনে নিয়েছে সবাই। আপনার রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত বিষয় যেটা আগে রাষ্ট্রপতি করতো, সেই ক্ষেত্রে এখানে একটা সংশোধন আনা হয়েছে। তো এগুলি তো একটা গণতন্ত্র উত্তরণের কিছু স্টেপ। ভাই যে 5টি সাংবিধানিক মানে সংগঠন আমি বলছি আপনি একটু পাবেন। তারপর আপনি দেখবেন এই যে 5টার মধ্যে একটা প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান, ইসি না প্রধান বিচারপতি নিয়োগ, প্রধান বিচারপতি, সেখানে কিন্তু অলরেডি ডিসিশন হয়ে গেছে যে যিনি জ্যেষ্ঠ উনি, আবার একটা প্রস্তাব করা হয়েছে যে না উনি কোনো কারণে ওনার নানা সমস্যা থাকতে পারে, তাহলে দ্বিতীয় আরেকজনকে এর অন্তর্গত, মানে প্রথম 2জন থেকে যে কোনো একজন সেটেল। এটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু এটা কিন্তু আপনার অন্য কিছু না। সংবিধান সংশোধন, আপনার প্রধানমন্ত্রীর একাধিক পদের বিধান। এখন আপনি দেখবেন, আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, যিনি প্রধানমন্ত্রী ওনারা বলছেন যে এনসিপি সহ অন্যান্য দল বলছে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের প্রধান হতে পারবেন না। এখানে আপনি দেখেন, গণতন্ত্র যদি আপনি বিশ্বাস করেন, দল নির্বাচন করবে কে তার দলের প্রধান হবে, আর যিনি এমপি নির্বাচিত হবেন উনি নির্ধারণ করবেন ওনারা যে কে আমার সংসদ নেতা হবে। তা আপনি এখানে কি গণতন্ত্রের মধ্যে ইন্টারফেয়ার করবেন? আর আরেকটু ব্যাপার আছে, যে আজকে আমাদের মতো এইসব দেশে কিন্তু একটা মডেল আছে, যেমন আপনার ভারতের দিকে তাকান, মোদীকে কেন্দ্র করে কিন্তু নির্বাচনটা হয়েছে। এখন নির্বাচনে একটা রাজনৈতিক দল তার নির্দিষ্ট ম্যানিফেস্টো জনগণের কাছে আবেদন জানায় যে আমার এই আমি করতে চাই, আপনি আমাকে ভোট দিলে আমি রাষ্ট্রীয়করণ করব। এখন আমি জনগণের কাছে ওয়াদা করেছি, কমিটমেন্ট করেছি, আমাকে বাস্তবায়ন করার মতো কোন নেতা পারবে সেটা তো আমার ব্যাপার। আর আমি যদি ব্যর্থ হই তাহলে পরবর্তী নির্বাচনে তো আমাকে জনগণ ম্যান্ডেট দেবে না। সুতরাং আপনাকে এখানে এই জিনিসটা বুঝতে হবে, অনেকে জিনিসটা বুঝতে চায় না। তারপর আপনি দেখবেন প্রধানমন্ত্রী কত বছর থাকবে। আমরা দেখি খুব অহংকারের সাথে বলা হয় যে 5 বারের প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, 4 বারের। স্টেট বলে দেওয়া হয়েছে কোনো ব্যক্তির জীবন দশা 10 বছর বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এর চেয়ে আপনার সংস্কার কি চান? তারপর আপনার এই যে পুলিশ কমিশন বলছে, নির্বাচন কমিশন নিয়োগ, আপনার দেখেন অলরেডি একটা কিন্তু হয়ে গেছে যে সকল দলের এই সকল দল মিলেও কি আপনার পক্ষপাতিত্ব করবে বা নিজস্ব লোক নিয়োগ দেবে সম্ভব? আপনার প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, আরেক বিরোধী দলের নেত্রী। অর্থাৎ আপনি যে যাত্রাটা শুরু করছেন, রাতারাতি তো আমরা সবকিছু অর্জন করতে পারবো। যে হান্নান মাসুদ যেটি বললেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তো এটা হয়েছিল,
তো সেই সরকারি চাকরির নিয়োগ যে প্রতিষ্ঠানের উপর নির্ভর করে পিএসসি, সেটির ব্যাপারে কেন আপনাদের এখন না না আমাদের আপত্তির এখানে কোনো বিষয় না। আমরা বলেছি কিছু আপনার সাংবিধানিক কিছু কাঠামো তো আছে, যে কাঠামো রাষ্ট্রের মধ্যে ব্যালেন্স তৈরি করে, যে রাষ্ট্র মানে সরকারের মধ্যে সরকার যদি স্বৈরাচারী হয় সেই প্রতিষ্ঠানগুলি তাকে একটা চেক আপ ব্যালেন্স তৈরি করতে পারে। তো আপনি সব কিছু যদি সাংবিধানিকের মধ্যে দেন তাহলে সে গভর্নমেন্টটা চলবে কিভাবে? গভর্নমেন্টটা চলবে কিভাবে? তো যার কারণে আপনাকে এই যাত্রাটা আমরা, হ্যাঁ হতে পারে আজকে ধরেন যে এটা নিয়ে বিতর্ক হচ্ছে প্র্যাকটিসের পদ্ধতি, এই যেমন আপনি মনে করেন 91-এ যখন নির্বাচন হলো বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, তখন কিন্তু একটা কেয়ারটেকারের মডেলই হয়েছে, কিন্তু তখন কিন্তু কেউ এটা এত জোর নাই। যখন দেখা গেলো একটা নির্বাচন নিয়ে সংকট তৈরি হল, তখন কিন্তু আবার কেয়ারটেকারের বিষয় সব ঐক্যমত হয়েছে। অর্থাৎ আপনার প্র্যাকটিসের মাধ্যমে আপনি বুঝবেন, লক্ষ্য করবেন যে আপনার কোন জিনিসটি দরকার, এবং এইটাই তো গণতন্ত্রের ধারাবাহিকতা বা এইভাবেই হয়। আপনি এখনই যদি একসাথে চাপিয়ে দিতে চান যে এইটা হবে, পরে দেখালে এটা ফাংশন করলো না, তাহলে সম্পূর্ণ গণতন্ত্র কিন্তু মুখ থুবড়ে পড়ে যাবে। জি ধন্যবাদ মোশাররফ ভাই। হান্নান রাসূল ভাই, আপনার কাছে জানতে চাই যে যদি সনদে আপনারা স্বাক্ষর না করেন তাহলে ভবিষ্যৎ কি দাঁড়াবে এই সনদের, কিংবা নির্বাচন কি এর কারণে বিলম্বিত হওয়ার সুযোগ আছে কিনা? আপনার ধরন হচ্ছে, ভাই বললো একটা কথা যে হচ্ছে প্র্যাকটিসের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে ঠিক হবে যে হচ্ছে কি কি সংস্কার দরকার। আসলে প্র্যাকটিস তো হয়ে গেছে 54 বছর ধরে, যে পিএসসির নিয়োগগুলো কিভাবে হচ্ছে আর ইয়ার নিয়োগগুলো কিভাবে হইতেছে, দুদকে দুদকের নিয়োগ কিভাবে হচ্ছে, দুদক কিভাবে কাজ করতেছে, এটার মেইন কারণগুলো কি, এটা আপনার কাছেও স্পষ্ট, আমার কাছেও স্পষ্ট, মোশাররফ ভাইয়ের কাছেও স্পষ্ট। কিন্তু কথা হচ্ছে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস পাচ্ছে যদি দুদককে যদি হচ্ছে দুদকের নিয়োগ, দুদকের প্রধান কমিশনার সহ সকলের নিয়োগ যদি হচ্ছে একটা নিরপেক্ষ বডির মাধ্যমে, যেটা হচ্ছে নির্বাচন কমিশন, যেই বডির মাধ্যমে নিয়োগ হচ্ছে। এটার কারণ হচ্ছে আমার দুদককে তো হচ্ছে আমি ব্যবহার করতে পারবো না, কারণ দুদক প্রধান যদি সবাই মিলে বসে করি তাহলে দুদক প্রধান তো আমার কথা শুনবেও না। আমি যদি বলি যে অমুকটা নিয়ে তদন্ত করো, অমুককে কিভাবে দুদকের মামলায় পাশ আও, এখানে কিভাবে মানে হচ্ছে দুদক কি হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমতা হ্রাস করতেছে কিভাবে, দুদকের নিয়োগটা যদি হচ্ছে স্বাধীনভাবে হয় বা স্বাধীন সংস্থার মাধ্যমে হয়, আমি এই বিষয়টা জানি না। দুদককে নিয়ে আমাদের প্র্যাকটিস 54 বছর ধরে হচ্ছে, কি হয়েছে, সরি 54 না, 20 বছর ধরে হইতেছে। 20 বছর আমরা তো প্রত্যেকবারই দেখলাম যে দুদককে কেন ব্যবহার করা হচ্ছে, দুদককে কিভাবে ব্যবহার করছে। আগে দুদক ছিল হচ্ছে প্রধানমন্ত্রীর আন্ডারে, তারপরে করা হচ্ছে সাংবিধানিক একটি প্রতিষ্ঠান, তারপরে করা হয়েছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠান করে, সেখানেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কিছু হয়নি। প্রতিবারই বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে নির্যাতন করার জন্য, তাদেরকে অনুগত রাখার জন্য দুদককে ব্যবহার করা হয়েছে। একইভাবে পিএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে তো আমরা বারবার দেখছি, আওয়ামী লীগের আমলেও দেখেছি, বিএনপির আমলেও দেখেছি, প্রত্যেকটা আমলে দেখেছি পিএসসিকে কীভাবে মানে হচ্ছে তারা ইনফ্লুয়েন্স করে থাকে। কারণ পিএসসিতে যাকে নিয়োগ দেওয়া হয় দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়, পিএসসি প্রধান সহ যে সদস্যদেরকে নিয়োগ দেওয়া হয়। আমরা যখন আপনারা ভরসা করতে বলবেন তাহলে তো আমি বলবো যে আপনার এক্সাম্পল থাকার দরকার, যে আমি কেন আপনার উপর ভরসা করব। না, এগুলো তো আমরা আলাপ করলাম, একটু বলবেন যদি সনদটা স্বাক্ষর না হয় তাহলে এটার গন্তব্য কি হবে? একটু বিষয়টা শেষ করি। এটার গন্তব্যটা হচ্ছে এই সনদ স্বাক্ষর না হইয়া, এই সনদের মৌলিক সংস্কার যেগুলা মূলত হচ্ছে রাষ্ট্রে বারবার ক্রাইসিস তৈরি করেছে, এগুলা পূরণ না করে যদি আমরা সনদে স্বাক্ষর করি, আমাদের মনে হয় যে আমরা 24-এর সাথে প্রতারণা করি। শুধু 24 না, 71-এর সাথেও প্রতারণা হবে, 90-এর সাথেও প্রতারণা হবে। কারণ প্রতিবারই একটি মানসম্মত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, মানুষের মানবাধিকার নিশ্চিত করার জন্য প্রতিবারই মানুষজন জীবন দিয়েছে। প্রতিবারই হচ্ছে একটি গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য মানুষজন জীবন দিয়েছে। এবারও হবে না যদি মৌলিক যে বিষয়গুলো এগুলোকে যদি হচ্ছে সংস্কার করা না হয়, এগুলো যদি হচ্ছে ঐক্যমত না আসা হয়। আপনার পিএসসি নিয়ে আপনার মতামত থাকতে পারে, বসে দেন না, আমি আলোচনাই করব না। দুদক নিয়ে আপনার মতামত থাকতে পারে, বসে দেন না, আমি আলোচনাই করব না। এটা তো হচ্ছে প্যাকেজ আকারে তারা বলেছিলেন। না না, আমি সেই কথাই বলতেছি। আপনি এই যে সাংবিধানিক প্রতিষ্ঠান তো এমনিতেই প্রধানমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে, সরকারকে। আপনারা নেপাল নিয়ে খুব বেশি আলাপ করেন না কেন? নেপাল তো সবার উপরে। আমরা ন্যায়ফালের ব্যাপারটা, ন্যায়ফালের নিয়োগটা নিয়েও কথা হচ্ছে। আমরা মেইনলি দেখতেছি দুদককে সবার জন্য ব্যবহার করা হচ্ছে। আর ন্যায়ফালের নিয়োগও তো আজকে কত বছর আটকে, সেই 1972 সালে সংবিধানে যুক্ত করা হয়েছিল ন্যায়ফাল লাগবে, কিন্তু ন্যায়ফাল কেউই দেয় নাই, আজ পর্যন্ত হয় নাই। সব কথা মিলিয়ে হচ্ছে যদি আসলে নির্বাচনকে বিলম্বিত করা হবে, যদি এখানে ঐক্যমত না পৌঁছাইতে পারে, আমরা তো অন্তত সেই নির্বাচনে যাব না নির্বিশেষে, যে নির্বাচন আমাদেরকে আপনার নিশ্চয়তা দিবে আগামী বাংলাদেশ আগের মতো হবে না। আমরা তো দেখতে পাচ্ছি একই পথে চলার জন্য আগ্রহী আপনারা, সুতরাং আমরা তো সেই পথে চলবো না, আমরা নতুন পথ তৈরি করতে চাচ্ছি। ধন্যবাদ। মোশাররফ ভাই, একটু যদি বলতেন যে
এনসিপি নির্বাচনে না গেলে নির্বাচন বিলম্বিত হবে, এটি কি আসলে এনসিপির পক্ষে নির্বাচন আটকানো কিংবা নির্বাচন বিলম্বিত করার মতো অবস্থা এনসিপি আছে কিনা? না, এনসিপি একটা রাজনৈতিক দল, নিশ্চয়ই তারা একটা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এনসিপির নিচে চিন্তা করা উচিত যে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে কি করা উচিত, জনগণের চাহিদাটা কি। আপনি দেখেন যে এখন বাংলাদেশের যদি আপনি যে কোনো জায়গায় যদি একটা জরিপ করেন বা মতামত নেন অথবা একটা সার্ভে করেন, আপনি স্পষ্ট দেখতে পারবেন জনগণ এই অবস্থার উত্তরণ চায়। উত্তরণ একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট থেকে একটা গণতান্ত্রিক গভর্নমেন্টে যেতে হলে নির্বাচনের বিকল্প নাই, অন্য কোনো সিস্টেমে তো যেতে পারবেন না। হ্যাঁ আছে, এক সিস্টেম আছে, আপনি এই সরকার বাদ দিয়ে এটা মাসাল্লাহ দিয়ে দিতে পারেন, কিন্তু সেখানে তো জনগণের মতামতের প্রতিফলন ঘটবে, সেটাই তো একটা চাপিয়ে দেওয়া গভর্নমেন্ট হবে। তো সুতরাং এনসিপির মতো যারা মনে করে নিজেদেরকে একটা দায়িত্বশীল রাজনৈতিক শক্তি আগামী দিনে আবির্ভাব হবে, তাদেরকে এই দেশটা উত্তরণের জন্য আপনার কিন্তু তাদেরও এগিয়ে আসা উচিত। আজকে যদি আপনি একটা নির্বাচিত সরকার না আসে, আজকে দেখেন বিশ্বব্যাংক কি বলেছে, আগামী দিনে আমাদের জিডিপির প্রবৃদ্ধি হবে 3.3, যেটা কিন্তু আমাদের গতবার এই যে ফেসিস যে যিনি ছিল ওনার ওখানেও প্রায় 6% ছিল। আজকে আমাদের বেকারত্বের সংখ্যা কিন্তু দেখেন, এই যে এক বছরে প্রায় 27 লক্ষ বেকার বেড়ে গেছে, এর মধ্যে 18 লক্ষ হইল নারী। দারিদ্রতা 20 পর্যন্ত আমাদের আগে ছিল এই 24-এর সময়, এখন সেটা প্রায় 25 হয়ে গেছে। তো এই নানা সূচকে আমরা পিছিয়ে যাচ্ছি। এনসিপি কি এই দায়িত্ব নেবে? বলুক তারা প্রকাশ্যে যে আগামী দিনে দেশের যদি কোনো অবনতিশীল পরিস্থিতি হয় তার দায়ভার তারা বহন করবে। আগে তো দেশটাকে আপনার চালে, বাংলাদেশ যদি না থাকে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, কে থাকবে? সুতরাং এইগুলি উত্তরণের দরকার। কিছু ছাড় দিয়ে হলো আমাদের একটা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আর যদি আমরা এটা না পারি, শুধু এইটা না, আপনি দেখেন যারা বিগত পতিত ফেসিসদের কিন্তু একটা ষড়যন্ত্র আছে। আজকে জিও পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স বাংলাদেশের উপর আছে, যেটা আমরা লক্ষ্য করলাম। হঠাৎ করে আমরা দেখলাম যে মানবিক করিডোর দিতে হবে, হঠাৎ করে দেখলাম আমরা চিটাং বন্দরকে লিজ ইজারা দিয়ে দিতে হবে। এইগুলি তো আমাদের মাথায় আনতে হবে। না, এগুলো হঠাৎ করে না, চিটাগাং বন্দর নিয়ে তো আসলে আওয়ামী লীগ সরকার সময় থেকেই কাজ চলছে। না, আমি বললাম যেগুলি। তারপর আপনি দেখবেন যে পার্শ্ববর্তী একটা দেশ প্রতিনিয়ত বাংলাদেশ সম্বন্ধে একটা প্রোপাগান্ডা চালাচ্ছে। এখানে একটা মুসলিম জঙ্গলিবাদের উত্থান করছে, এখানে সংখ্যালঘু উপরে নির্যাতন হচ্ছে, এখানে মানে গণতান্ত্রিক কোনো প্রতিষ্ঠানগুলি হচ্ছে না, আওয়ামী লীগ সহ এরকম নানাভাবে মানুষের উপর নির্যাতন হচ্ছে। সুতরাং এই সকল প্রোপাগান্ডা থেকে বাংলাদেশকে রক্ষা করার একটাই উপায় আছে, জনগণের ভোটে নির্বাচিত সরকার যারা এই সকল পরিস্থিতি মোকাবিলা করে বাংলাদেশে এখানে। হ্যাঁ, সংস্কার আমাদের দরকার আছে। আপনি একদিনে তো রাতারাতি সব সংস্কার আপনি করতে পারবেন না, আপনাকে ধীরে ধীরে যেতে হবে। আরেকটি ব্যাপার, হান্নান মাসুদরা আরেকটি জিনিস কেন বুঝতে চায় না, আপনি যেই সংস্কার করেন না কেন এখন, সেটা কিন্তু অর্ডিন্যান্সের মাধ্যমে করতে হবে। রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে এটাকে এখন আপাতত এটাকে আইনে পরিণত করবে, কিন্তু আইনে যদি পরিণত করতে হলে তো আপনার নেক্সট পার্লামেন্ট এটাকে অ্যাপ্রুভ করতে হবে। তো যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব ম্যানিফেস্টো আছে, তার বিশ্বাস আছে, তার রাষ্ট্র পরিচালনার কৌশল আছে। তারা যদি আপনার এইটা আইনে অনুমোদন না করে, আইনে পরিণত না করে, তাহলে কি হবে? আপনার 111-এর কথা আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। ফখরুদ্দিন মঈনুদ্দিনের 142টা অর্ডিন্যান্স জারি করছিল, মাত্র 38টা আইনে পরিণত হয়েছে, বাকিগুলি কিন্তু হয় নাই। তো সুতরাং আমাদেরকে সবাইকে ম্যানেজ করে আমরা যতটুকু গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারি, একটা ওই যে কথাটা আমরা খালি মুখে বলি, সাম্য, মানবিক, সুবিচার প্রতিষ্ঠার একটা বাংলাদেশ তৈরি করতে পারি, তাইলে আমার মনে হয় রাজনৈতিক দলগুলির সার্থকতা। আর যদি এই ক্ষেত্রে ফেইল হয়, ফেসিসটা কিন্তু বসে আছে। আপনাকে ধন্যবাদ। হান্নান মাসুদ, আপনাকে শেষ করতে চাই যে কথাগুলো তিনি বললেন, যে আমরা যদি গণতন্ত্রের পথে যাত্রা করতে না পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎই সংকটের মুখে পড়বে। এই বিষয়টি তো অবশ্যই এনসিপির ভাবনায় আছে। এনসিপি তো গণতান্ত্রিক পথে যেতে চাচ্ছে, তারা নির্বাচনও করতে চাচ্ছে। এখন আপনি বাংলাদেশ রাষ্ট্রটা কোন পথে চলবে সেটা আপনি নির্ধারণ না করে যদি আগের পথে চালানোর জন্য যদি আপনি চলে যান, তাহলে তো হবে না। আমরা কিভাবে আপনারা আটকাবো? আমরা আটকাতে হবে না। এই দেশের মানুষজন যেভাবে প্রতিবাদ করতেছে পিএসসি নিয়ে, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে একটা পিএসসি সংস্কার হচ্ছে না, এটা নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে। এটা তো যদি বিএনপি সহ যদি রাজনৈতিক দলগুলো যদি শিক্ষার্থীদের এই ক্ষোভ না বুঝতে পারে পিএসসি সংস্কার ইস্যুটা নিয়ে, তাহলে দেখবেন যে আবার একটা আন্দোলন হবে। আপনি ঠেকাবেন কিভাবে? আমি সেই কথাটা বলতেছি। আমি বলতেছি এনসিপি নির্বাচন আটকাতে চাচ্ছে না, নির্বাচন আটকাতে চাচ্ছে যারা হচ্ছে মৌলিক সংস্কারগুলোতে একমত হচ্ছে না, ওয়াকআউট করে বের হয়ে যাচ্ছে, আলোচনা করতে রাজি হচ্ছে না, তারা নির্বাচন আটকাতে চাচ্ছে। তারা যদি একমত হয় তাহলে তো নির্বাচন হয়েই যাচ্ছে।
আপনি এই ইস্যুগুলোতে আপনার কি সমস্যা যে দুর্নীতি দমন কমিশনার, দুদক কমিশনারটা একটা নিরপেক্ষ সংস্থার মাধ্যমে বা হচ্ছে আপনাদের যে বডিটা তৈরি করা হয়েছে প্রধান সরকারি দল বিরোধী দল সহ সবাই মিলে নিয়োগ করবে, সেটাতে আপনার কি সমস্যা? এটা কি আপনি তার মানে কি আপনার উদ্দেশ্য সৎ না? আপনি তার মানে কি এদেরকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করতে চাচ্ছেন? সবাই মিলে বসলে তাহলে সকলের বিরুদ্ধে ব্যবহৃত হবে, সকলের অন্যায় অফিসারগুলো খুঁজে বাইর করবে, এই জন্য রাজি হচ্ছেন না? আর পিএসসিতে আপনি সংস্কার করতে সমস্যা কি? পিএসসি একটা নিরপেক্ষ লোকজন খুঁজে বের করে আপনি বসাবেন আপনারা সবাই মিলে। আমরা তো বলছি না যাচ্ছে যে বিরোধী দলে থাকবে, সরকারি দলে থাকবে, স্পিকাররা মিলে বসে তারা ঠিক করবে যে কে পিএসসি প্রধান হবে। সেটাতে আপনার সমস্যা কি? আপনি কি নিজের মন মতো বসাইতে চাচ্ছেন যাতে করে বগুড়া আজিজুল হক কলেজের মতো করে 25 জনকে পুলিশে ক্যাডার বানাইয়া দিতে পারেন? আমাদের প্রশ্ন তো এইগুলাই। আপনি এগুলা যদি সদুত্তর না থাকে, আপনি যদি এগুলা নিয়ে আলোচনাই করতে না চান, তাহলে নির্বাচন কিভাবে হবে? ধরুন নিরপেক্ষ দুদক কমিশনাররা আসলো, হুম। কিন্তু তারা রাজনৈতিক সরকারের চাপে রাজনৈতিক সরকারের নির্দেশনাই মেনে নিল, তখন কি পরিস্থিতি দাঁড়াবে? তখন তো অবস্থা বুঝে সেই অনুযায়ী বাংলাদেশের মানুষই কথা বলবে। ধরুন অনেক কিছু হইতে পারে, ধরে নি সরকার নির্বাচিত হয়েই আসলো, আবার শেখ হাসিনার মতো আচরণ শুরু করলো। ধরে নি যে তত্ত্বাবধায়ক সরকার এখন রাজিই হলো, আবার গিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। ধরে তো আমরা অনেক কিছুই নিতে পারি, তাই জন্য কি আমরা কিছুই করবো না? না গেলে সে যে সনদে স্বাক্ষর করতে যে কথাটা দিচ্ছে, আজকে তো মিডিয়াতে রেকর্ডেড, এটা দেশের মানুষ বিচার করবে তাদের তখন। আমি বলতে চাচ্ছি আপনাকে, এখন এই জুলাই পরবর্তী অবস্থায় আপনি যদি এই মৌলিক জায়গাগুলোতে একমত হতে না পারেন, আলোচনা করতে না পারেন, তাহলে তো আপনিই নির্বাচন ঠেকাচ্ছেন। আপনি অন্যকে দোষ দিবেন কেন? জি, আপনার শিক্ষার্থীরা যদি কালকে যদি বলে আমি নিরপেক্ষ পিএসসির চেয়ারম্যান নিরপেক্ষ চাই, এবং নিরপেক্ষ নিয়োগ কীভাবে হবে তার নিশ্চয়তা চাই, আমি ক্যাডার হতে চাই, আমি চাই না এখানে রাজনৈতিক ইনফ্লুয়েন্স থাকুক, যে ভাইভাতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে হচ্ছে যারা রাজনৈতিক পরিচয়, ছাত্রদল করলে যে বিএনপি সরকার থাকলে ছাত্রদল করলে নিয়োগ পাচ্ছে, জামাত থাকলে শিবির করলে নিয়োগ পাচ্ছে, বাকি কেউ পাচ্ছে না। এভাবে যদি হয় তাহলে এরকম তো সন্দেহ তো শিক্ষার্থীদের মনে দানা মারতেছে। তারা যদি রাস্তায় নামে, আপনি এদেরকে ঠেকাবেন কিভাবে? জি, মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ। আমি মোশাররফ ভাই আপনার কাছে 30 সেকেন্ড শুনতে চাই। আজকে প্রধান উপদেষ্টার কথা বলেছেন, মাঝে মাঝে ভয় হয় জুলাই শিক্ষা ক্ষয়ে যাবে, আপনারও কি ভয় হয় কিনা? অবশ্যই হয়। আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলা না করতে পারি, তাহলে তো অবশ্যই দুর্যোগ আমাদের মধ্যে নেমে আসবে। এই যে আপনি দেখেন ঘোষণা হলো যে 8 দিন কি বিশেষ সতর্কতামূলক অবস্থা, 12 দিনের। হ্যাঁ, তো নিশ্চয়ই একটা ভয়, আতঙ্ক, শঙ্কা তো আছেই, যার কারণেই তো রাষ্ট্র এই পদক্ষেপগুলি নিচ্ছে। সুতরাং রাষ্ট্রের উচিত এই জায়গাগুলিকে প্রোটেক্ট করে আগামী দিনে একটা জি, গণতন্ত্র। অনেক ধন্যবাদ এবি মোশাররফ হোসেন এবং আব্দুল হান্নান মাসুদ আপনাদের দুজনকে। আমরাও প্রত্যাশা করি যেই সংকট কিংবা যেই সমস্যার সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে সেগুলো খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে এবং বাংলাদেশের গন্তব্য সত্যিকার একটি সুন্দর বাংলাদেশের দিকে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।